Hello friends, welcome back again to your channel Walk with me. तो डियर फ्रेंड्स, आज আমরা WBSLST 2025 এর ইন্টারভিউ সিরিজের ক্লাস নাম্বার 2 নিয়ে হাজির হয়ে গেছি। যারা ক্লাস নাম্বার 1টা দেখোনি অবশ্যই দেখে নেবে। সেখানে আমি তোমাদের বলেছিলাম যে 10টা আলাদা আলাদা সাবজেক্ট আমাদের স্টাডি করতে হবে ইন্টারভিউয়ের জন্য। তো সেই সাবজেক্টগুলো কি কি সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও ক্লাস নাম্বার 1-এ। তো ফ্রেন্ডস, সেই 10টা সাবজেক্টের মধ্যে একটা বিষয় হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে আজকে আমাদের ক্লাসটা হতে চলেছে। তো দেখো, আজ আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে একটা ওভারভিউ নেব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের। কি সেটা? 10 পিরিয়ডস অফ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ যে সাহিত্য রয়েছে আমাদের, সেই কমপ্লিট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে 10টা আলাদা আলাদা পিরিয়ডে ভাগ করে আমি এখানে তোমাদের দেখাবো যে কোন পিরিয়ডটার সময়কাল কত থেকে কত। তো এটা অবশ্যই তোমরা খাতাতে নোট করে নেবে। বিভিন্ন বইয়েতে তোমরা বিভিন্ন রকমভাবে ভাগগুলো দেখতে পাবে। যেমন যদি তোমরা অ্যালবার্ট খোলো, সেই অ্যালবার্টের যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বইটা রয়েছে সেখানে তোমরা দেখবে 14টা পিরিয়ডে ভাগ করা আছে সেগুলোকে, ডিফারেন্ট এজে। আবার যদি তোমরা MN সিনহা খোলো সেখানে আলাদাভাবে পাবে। আবার যদি অন্য কোনো বই তোমরা দেখো সেখানে কোনো বইতে আবার 15টা ভাগেও ভাগ থাকে, 16টা ভাগেও ভাগ করা থাকে। আমি তোমাদের এখানে টোটাল 10টা পিরিয়ডে ভাগ করে দেখাবো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে। এই 10টা পিরিয়ডের মধ্যেই সমস্ত কিছু চলে আসবে, যত এজ রয়েছে আমাদের ইংলিশ লিটারেচারের সেগুলো এর মধ্যেই সব কিভাবে চলে আসছে সেটা তোমরা দেখতে পাবে। তো অবশ্যই নোট করবে খাতা পেন নিয়ে। আর অনেকেই জানতে চাইছিলে বইটা, আগের দিন আমি তোমাদের বলছিলাম এই যে এই বইটার কথা আমি তোমাদের বলছিলাম, দেখো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যালবার্টের, খুবই কমন একটা বই, অনেকের কাছেই থাকে এই বইটা। তো তোমাদের এখন এই বইটা কেনার কোনো প্রয়োজন নেই, কারণ এই এত মোটা বইটা তোমাদের পড়তে হবে না ইন্টারভিউর জন্য। আমি তোমাদের এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে টোটাল দেখো আজকে একটা ক্লাস আসছে, আর 10টা পিরিয়ডের ওপরে 10টা ক্লাস আমি নিয়ে আসবো। সেই ক্লাসগুলো আবার খুব বড় ক্লাস হবে না যে 1 ঘন্টা করে ক্লাস চলছে একটা, না, 10 মিনিট 15 মিনিটের ক্লাস হবে, ছোটো ছোটো। যে বিষয়গুলো সেখানে আমি তোমাদের বলবো প্রত্যেক পিরিয়ড ধরে ধরে, সেই পয়েন্টগুলো শুধু তোমরা মনে রাখবে। বাই চান্স যদি সেখান থেকে কোয়েশ্চেন করে তাহলে যেন মিস না হয়ে যায় সেটা। ওকে, এই কারণে নিয়ে আসছি। আর আশা করছি কোয়েশ্চেন এখান থেকে করে, কারণ মাদ্রাসার সময় এখান থেকে অনেক প্রশ্ন করা হয়েছে। তো সেই কারণে আমি এই টপিকটাকে অ্যাড করে দিয়েছি। তো ফ্রেন্ডস, চলো আজকে আমরা দেখি 10 পিরিয়ডস অফ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তার আগে আমি আরেকটা বিষয় বলে দিই। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এটা যদি কেউ হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে চাও তাহলে আমি 6টা ভিডিওতে একটা সিরিজ বানিয়েছিলাম আজ থেকে প্রায় 5-6 বছর আগে। আমার প্রথম যে চ্যানেলটা ছিল সেখানে এখন আর ভিডিও দিই না আমি। তো সেই পীযূষদার পাঠশালা সেই চ্যানেলটার নাম। সেখানে একটা সিরিজ দেখবে, একটা প্লেলিস্ট করা ছিল হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সেখানে আমি 6টা ভিডিও দিয়েছিলাম ডিটেলসে, একদম 10,000 BC থেকে শুরু করে মডার্ন এজ পর্যন্ত যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে, লিটারেচার নয় কিন্তু ল্যাঙ্গুয়েজটা, ভাষাটার ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে, কোথা থেকে এলো এই ইংরাজি ভাষাটা, তার ডিটেলস কিন্তু একটা ওভারভিউ বানানো আছে 6টা ভিডিওর মধ্যে। চাইলে তোমরা দেখতে পারো, যদিও সেই ভিডিওগুলোর কোয়ালিটি খুবই খারাপ, সেখানে লাইটিং খুবই খারাপ, কারণ একদম প্রথম আমি শুরু করেছিলাম তখন, এগুলো জানতাম না আমি বিশেষ। তো চাইলে তোমরা সেটা দেখতে পারো, একবার করে দেখে নিতে পারো 6টা ভিডিও। আর যদি না দেখো অসুবিধা কিছু নেই, আমরা এখানে ইংলিশ লিটারেচারের হিস্ট্রিটাই জানবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের হিস্ট্রিটা অতটাই ইম্পর্টেন্ট নয়। যদি কেউ কিউরিয়াস হও তো দেখতে পারো, সেগুলো লিঙ্ক আমি দিয়ে দেবো। আর যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও আমি দিয়ে দেবো তোমার লিঙ্কটা। ওকে, তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাড হয়ে যাবে, কারণ কিছু দিনের মধ্যেই কিন্তু আমরা গুগল মিটে ক্লাস করব মাঝে মধ্যে। তোমার যেমন এই সেলফ ইন্ট্রোডাকশান কীভাবে দিতে হয়, কিভাবে তোমরা দেবে, বা তোমাদের সঙ্গে আমি সেগুলো দেখবো তোমরা কিভাবে দিচ্ছ। তারপরে প্রত্যেক ব্যক্তিকে ধরে ধরে আমরা সেখানে প্র্যাকটিস করব যে কিভাবে ইন্টারভিউ হয়, ঠিক আছে, সেভাবে আমরা করব। কিন্তু সেগুলো গুগল মিটে, কারণ এখানে তো ইউটিউবে সেরকম করা যাবে না, তো সেটা গুগল মিটেই আমরা করব। তো সেই জন্য অবশ্যই অ্যাড হয়ে থাকবে, যখন আসবো আমি লিঙ্কটা সেখানে দেব। তো চলো স্টার্ট করা যাক। অবশ্যই খাতা পেন নিয়ে তোমরা নোট করো
একটা একটা পিরিয়ড আমি এখানে লিখব আর তার টাইম ফ্রেমটা লিখব যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই পিরিয়ডটা ছিল এবং সেই পিরিয়ডের আন্ডারে আবার কি কি এজ রয়েছে সেগুলোও দেখতে পাবে তোমরা, যে কেন আমি 10টা ভাগ করছি আর অন্যান্য বইয়ে কোনো বইয়ে 14টা, কোনো বইয়ে 16টা এরকম কেন ভাগ থাকে সেটাও জানতে পারবে এখান থেকে। তো চলো স্টার্ট করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, চলো একে একে আমরা টাইম পিরিয়ডগুলো দেখে নিই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। একদম ফার্স্ট পিরিয়ড শুরু হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, সেটা ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে স্টার্ট হচ্ছে। এই ইংরাজি ভাষার বিকাশ যখন শুরু হচ্ছে সেই মাত্র, তখন যে ইংলিশটা ছিল প্রচলিত সেটা আজকের যে মডার্ন ইংলিশ আমাদের এর থেকে অনেক আলাদা। সেই ইংলিশের যদি উচ্চারণ তোমরা শোনো, প্রনাউন্সিয়েশন যদি শোনো কখনো সার্চ করে, তাহলে তুমি ধরতেই পারবে না যে এটা আদৌ ইংরাজি ভাষা কিনা। সেটা মানে খুব দেখবে জার্মানের কাছাকাছি, জার্মানের মতন সাউন্ড সেই ল্যাঙ্গুয়েজটার। এবং কেন জার্মান ল্যাঙ্গুয়েজের মতন তার সাউন্ড, তার কারণও তোমরা জানতে পারবে যদি তোমরা আমার ওই ভিডিওগুলো দেখো। হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার ডেভেলপমেন্টটা যদি তুমি দেখো ল্যাঙ্গুয়েজের, তাহলে বুঝতে পারবে যে কেন জার্মান ল্যাঙ্গুয়েজের এত কাছাকাছি এই ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাউন্ড। ওকে, তো যাই হোক, ওল্ড ইংলিশ পিরিয়ড যেটা শুরু হচ্ছে সেটা 650 এডি নাগাদ থেকে ধরা হয়, অর্থাৎ 7th সেঞ্চুরি এডি। 650 এডি থেকে ধরা হয় যে ওল্ড ইংলিশ পিরিয়ড স্টার্ট হচ্ছে এবং এটা চলছে কত সাল পর্যন্ত? 1066 এডি। এই যে সালটা দেখতে পাচ্ছ 1066 এডি, এটা ইংলিশ লিটারেচারের খুব ইম্পর্টেন্ট একটা সাল। তোমাকে প্রশ্ন করতেই পারে ইন্টারভিউয়ে যে আচ্ছা 1066 এডি এই সালটা কেন ইম্পর্টেন্ট ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে, কী এমন ঘটনা ঘটেছিল এই সময় যার ফলে ইংলিশ যে লিটারেচার তার উপরে একটা বিশেষ প্রভাব পড়েছিল। তো এই যে সালটা দেখছো এটা নরম্যান কনকোয়েস্টের সাল। এবার এই নরম্যান কনকোয়েস্ট জিনিসটা কি ঘটেছিল এই নরম্যান কনকোয়েস্টের ফলে, এই তোমার নরম্যান কনকোয়েস্টের প্রভাব ইংলিশ লিটারেচারের ওপর কীভাবে পড়েছিল, এই ল্যাঙ্গুয়েজের ওপর কীভাবে পড়েছিল, এই সম্পর্কেও তোমরা জানতে পারবে আমার সেই ভিডিওগুলো থেকে। আর ওল্ড ইংলিশ পিরিয়ড আমরা নিয়ে আসছি এর পরের ক্লাসে, সেখানেও তোমরা কিছুটা এই বিষয়টা জানতে পারবে। যদিও ডিটেলসে আমি এগুলো বলবো না, কারণ আমরা অ্যাকচুয়ালি কিন্তু ইংলিশ তোমার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ছি না এখানে। সেটা পড়তে গেলে অনেক সময় লাগবে, একটা একটা করে এজ ধরে ধরে অনেকটা সময় লাগবে ডিটেলসে। আমরা ইন্টারভিউয়ের দিকে লক্ষ্য রেখে পড়ছি এগুলো, সেই জন্য একটা ভাষা নলেজ প্রয়োজন আমাদের এটার প্রতি, যেটা তোমরা ভুলে গেছো। হয়তো পড়েছিলে তোমরা গ্র্যাজুয়েশানে এগুলো, কিন্তু এখন ভুলে গেছো। সেই কারণে আমি জাস্ট একবার তোমাদের রিমাইন্ড করিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো তোমাদের মনে রাখা প্রয়োজন। তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ড হচ্ছে 650 থেকে 1066 এডি। এরপরে চলে আসছি মিডল ইংলিশ পিরিয়ড। এবার ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানতে পারবে যে এই ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে যে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে, জানতে হবে, মনে রাখতে হবে, সেইগুলো প্রত্যেকটা পিরিয়ডে আমি তোমাদের করাবো। তুমি যদি একটা ভিডিও দেখে নাও কোনো একটা পিরিয়ডের ওপরে, এই পরের ভিডিও যেটা আসছে ওল্ড ইংলিশ, স্পেশালি ওল্ড ইংলিশ পিরিয়ডের ওপরে, মানে আমি 10টা আলাদা আলাদা পিরিয়ডের ওপর 10টা ভিডিও নিয়ে আসছি, তাহলে একটা ভিডিও দেখলে তুমি ধরে ফেলবে যে অ্যাকচুয়ালি কোন জায়গাগুলো পড়বো আমরা এর মধ্যে থেকে, কারণ সব কিছু পড়ার কোনো প্রয়োজন নেই আমাদের। তো চলো, মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1550 এডি, এই যে সময়টা, এই টাইমটাকে বলা হয় মিডল ইংলিশ পিরিয়ড। ইংলিশ যে লিটারেচার তার মিডল এজ চলছে এই সময়। এবার দেখো, আমি তোমাদের বললাম না যে কোনো কোনো বইয়ে তোমরা দেখবে যে আমি 10টা ভাগ দেখাচ্ছি, কোনো কোনো বইয়ে 14টা ভাগ আছে, 16টা ভাগ আছে। কেন এরকম থাকে? কারণ এই এজ যে তোমার পার্টিশনগুলো করছি আমরা, এগুলো এক এক জায়গায় এক এক রকমভাবে থাকে। যেমন এই মিডল ইংলিশ পিরিয়ড যেটাকে বলা হচ্ছে, এর আন্ডারে আবার 3টে আলাদা আলাদা এজ আসছে। যেমন ধরো, মিডল ইংলিশ পিরিয়ডের প্রথম যে সেকশানটা সেটা হচ্ছে অ্যাংলো নরম্যান এজ। একটু আগেই আমি তোমাদের বললাম 1066 এডি নরম্যান কনকোয়েস্ট। এখান থেকেই দেখো এই নরম্যান শব্দটা পাচ্ছ তোমরা। কে এই নরম্যান? এ কি কোনো ব্যক্তি নাকি কোনো স্থান? কি এই নরম্যান? নরম্যান্ডি কি এটা, সেটা তোমরা জানতে পারবে। ডিয়ার ফ্রেন্ডস, এই অ্যাংলো কারা, অ্যাংলো স্যাক্সনস কারা, এটাও তোমরা জানতে পারবে। তো অ্যাংলো নরম্যান এজ হচ্ছে একদম প্রথম অংশটা 1066 থেকে
1340 এডি, এই অংশটাকে বলা হচ্ছে অ্যাংলো নরম্যান এজ। এরপরে আসছে এজ অফ চজার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 1340 থেকে 1400 এডি। মিডল ইংলিশে লিখেছিলেন চজার। তোমাকে প্রশ্ন করতে পারেন যে ইংলিশ পোয়েট্রির জনক কাকে বলা হয়, অ্যান্সার হবে চজার। ঠিক আছে, এবার দেখো কিছু কিছু বইয়ে কি করে, এই এজ অফ চজার যেটা, এটাকে একটা আলাদা এজ হিসেবে কাউন্ট করে নেয়। আমি কি করেছি, এটাকে মিডল ইংলিশের আন্ডারই রেখে দিয়েছি, কারণ এই টাইম ফ্রেমের মধ্যেই পড়ছে এটা, সেই জন্য এটাকে আলাদা করে একটা এজ দেখাইনি আমি। কিছু কিছু বইয়ে এরকম দেখতে পাবে তুমি, 1 নম্বরে ওল্ড ইংলিশ, তারপরে মিডল ইংলিশ, তারপরে এজ অফ চজার, এরকম থাকে। তো এরকম করার প্রয়োজন নেই, মিডল ইংলিশের আন্ডারেই চলে আসছে এগুলো। তাহলে প্রথম পড়ছে অ্যাংলো নরম্যান, তারপরে এজ অফ চজার, আর 3 নম্বরে আসছে এজ অফ রিভাইভাল, যার টাইমটা হচ্ছে 1400 থেকে 1550। তো এই 3টে এজ মিলিয়ে একসাথে আমরা বলি মিডল ইংলিশ পিরিয়ড। ক্লিয়ার একদম মিডল ইংলিশ। এবার আসছি আমরা এলিজাবেথান এজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এই মিডল ইংলিশ পিরিয়ড পর্যন্ত 1550 পর্যন্ত এমনই জটিল ছিল, মানে এর যে রূপটা ছিল, এটা তোমাদের কাছে, তোমরা যদি পড়ো এই ল্যাঙ্গুয়েজটাকে, তাহলে বুঝতে খুব অসুবিধা হবে, কারণ এর ভোক্যাবুলারি আলাদা ছিল, এর গ্রামার আলাদা ছিল, এর প্রোনাউন্সিয়েশন আলাদা ছিল, এর স্পেলিংও আলাদা ছিল। যদি তুমি ওল্ড ইংলিশের কোনো একটা ধরো ড্রামা, যেটা প্রথম ড্রামা ওল্ড ইংলিশের বেউল্ফ, সেই বেউল্ফের ম্যানাস্ক্রিপ্ট যদি তুমি দেখো, তার যদি স্পেলিং তুমি খেয়াল করো, সেটা দেখেও তুমি চমকে যাবে যে তুমি পড়তেই পারবে না সেটাকে। এদিকে ইংলিশ অ্যালফাবেট তুমি জানো A to Z 26টা লেটার, কিন্তু সেই ম্যানাস্ক্রিপ্ট তুমি পড়ে উঠতে পারবে না। কিছু কিছু পড়তে পারবে, আবার কিছু কিছু মনে হবে এটা কি। তো এতটাই ডিফারেন্ট ছিল এর থেকে। তো ডিয়ার ফ্রেন্ডস, এরপর থেকে মানে এলিজাবেথান এজ যেখানে স্টার্ট হচ্ছে স্পেন্সার থেকে, এবার মোটামুটি তুমি ক্লিয়ারলি পড়তে পারবে। তবুও মাঝে মধ্যে তোমাকে হোঁচট খেতে হবে এই ভাষাটাকে নিয়ে, যে ইংলিশ তো বটেই, কিন্তু তাও মাঝে মধ্যে তুমি হোঁচট খাবে। যতক্ষণ না লেটার মডার্ন এজ আসছে, ততক্ষণ একটু সমস্যা হয় আমাদের পক্ষে পড়তে, কারণ ভাষার রূপটা যেহেতু প্রাচীন। শেক্সপিয়ার পড়তেও আমাদের সমস্যা হয়, সেই কারণে মাঝে মধ্যে আমরা অর্থ ধরতে পারি না যে কী বলতে চাইছে এই জায়গাটাতে, কারণ তার যে ভোক্যাবুলারি সেগুলো একটু আলাদা, প্রয়োগটা। ডিয়ার ফ্রেন্ডস, এলিজাবেথান এজের মধ্যে আবার দেখো আমি 3টে আলাদা আলাদা এজ লিখেছি। একটা হচ্ছে এজ অফ স্পেন্সার, 1550 থেকে 1599। এজ অফ শেক্সপিয়ার, 1603 থেকে 1616 এডি। শেক্সপিয়ারের জন্ম এবং মৃত্যু, এই দুটো সাল ভালো করে মনে রাখতে হবে তোমাদের। 1603 এটা জন্মসাল নয়, কিন্তু 1603 থেকে শেক্সপিয়ারিয়ান এজ স্টার্ট হচ্ছে, মানে ওনার লেখালেখি শুরু হচ্ছে যে সময় থেকে, আর শেষ হচ্ছে এই সালটা হচ্ছে মৃত্যু সাল ওনার 1616। আমরা বলি যে 16 কলা পূর্ণ করে মারা গিয়েছিলেন শেক্সপিয়ার, সেই জন্য 1616, দুটো 16 আছে। ডিয়ার ফ্রেন্ডস, এই এজ অফ শেক্সপিয়ার যেটা, এটাকেও কিছু কিছু বইয়েতে তুমি দেখতে পাবে যে আলাদা একটা এজ হিসেবে কাউন্ট করা হয়। এলিজাবেথান এজ, তারপরে দেয়া থাকে এজ অফ শেক্সপিয়ার, কারণ শেক্সপিয়ার একটা মানে গোটা পৃথিবী তুমি বলতে পারো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেই জন্য এটাকে একটা আলাদা পিরিয়ড হিসেবেই মান্য করা হয়। আমি এখানে একসাথে দিয়েছি এলিজাবেথান এজ, যার টাইম ফ্রেমটা দেখো 1550 থেকে 1625 এডি। এর মধ্যে আলাদা আলাদা 3টে এজ আবার আসছে। ফার্স্ট আসছেন স্পেন্সার, তারপরে আসছেন শেক্সপিয়ার, তারপরে আসছে লেটার এলিজাবেথান এজ, যেটা 1616 থেকে 1625। ফ্রেন্ডস, তোমরা জিজ্ঞাসা করছিলে যে দাদা তোমাকে কি প্রশ্ন করেছিল ইন্টারভিউয়ে, এই এজটা থেকে আমাকে প্রশ্ন করেছিল। আমি তোমাদের বলেছিলাম না আগের ক্লাসে যে একটা এজ থেকেই 80% প্রশ্ন আমাকে করা হয়েছিল। তো ফ্রেন্ডস, সেই কারণে তোমাদের জানিয়ে দিই, এই এলিজাবেথান এজ থেকেই আমাকে বেশ কয়েকটা প্রশ্ন করেছিল। কী প্রশ্ন করেছিল সেগুলো আমি পরে তোমাদের জানাবো। আপাতত এইটুকু জেনে রাখো যে এইগুলো যে আমরা পড়ছি, এগুলো বৃথা যাচ্ছে না তো, না, একেবারেই না, কারণ পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বলছি, এগুলো জিজ্ঞাসা করা হয়েছে অলরেডি। সেই কারণে অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে নোট করো, ভালোভাবে জেনে রাখো, অনেক উপকার হবে তোমাদের। নেক্সট হচ্ছে পিউরিটান এজ অথবা এজ অফ মিল্টন, একেই আবার বলা হয় প্রি অগাস্টান এজ। এটা 4 নম্বর পিরিয়ড আমাদের। এই পিরিয়ডের 3টে নাম ভালো করে দেখে নাও, যেটাই পিউরিটান এজ, সেটাই এজ অফ মিল্টন, সেটাই হচ্ছে প্রি অগাস্টান এজ। এক একটা বইয়ে এক একটা নামে লেখা থাকে, সময়টা হচ্ছে সেম, যদিও এই 1625 এটা কিছু কিছু বইয়ে আবার 1616 থাকে, তারপর থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে এরকমও দেখায়। তো
10-12 বছরের এদিক ওদিক গ্যাপ এই টাইমগুলোর ক্ষেত্রে হয়, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম। তবে আমি যেটা দিচ্ছি এগুলো তোমরা অথেন্টিক ধরতে পারো, এগুলোই তোমরা মনে রাখবে, কোনো সমস্যা হবে না। তো 1625 থেকে 1660 এডি। অ্যাকচুয়ালি আমি যে সালগুলো বলছি এটা নেট সেটের একটা বই থেকে আমি তোমাদের বলছি, অথেন্টিক বুক সেটা, ঠিক আছে? তাহলে এগুলো নিয়ে কোনো কনফিউজড হবে না তোমরা বিভিন্ন বইয়ে, কারণ অ্যালবার্টে একটু অন্যরকম আছে, এমএন সিনহা যদি থাকে তোমার কাছে সেখানে আবার একটু অন্যরকম সালগুলো আছে, অন্যরকম মানে তোমার ওই 10-15 বছরের গ্যাপ, তার বেশি নয়। তো 1625 থেকে 1660 এই টাইমটাকে বলা হচ্ছে পিউরিটান এজ বা এজ অফ মিল্টন অথবা প্রি অগাস্টান এজ। তো ফ্রেন্ডস 4টে পিরিয়ড আমাদের হয়ে গেল, আর 6টা পিরিয়ড আছে, চলো একে একে আমরা দেখে নিই। অনেকে আবার বলছে যে আমাদের তো এসব কোনো প্রশ্নই করেনি। না ফ্রেন্ডস, হতে পারে এরকম, দেখো বিভিন্ন জনের ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স বিভিন্ন রকম হয়, কারণ যখন ইন্টারভিউ দিতে তুমি যাবে সেখানে আলাদা আলাদা বোর্ড বানানো হয়। প্রথম তো ডকুমেন্ট ভেরিফিকেশানস হবে, যাদের একেবারেই কোনো এক্সপিরিয়েন্স নেই আমি তাদের জন্য শেয়ার করছি এটা। তো অনেকে দেখো বলতে চায় না বিষয়গুলো, কিন্তু আমার এখানে কোনো জড়তা নেই, আমি সমস্ত কিছু শেয়ার করে দেবো তোমাদের কাছে। তো যখন তুমি যাবে প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তোমার, সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় আলাদা আলাদা বোর্ড করা থাকে, যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরকম যেমন ক্যান্ডিডেট থাকে সেই অনুযায়ী ভাগ করা থাকে। এরকম নয় যে সবাই একই জায়গায় গিয়ে ইন্টারভিউ দেবে, এরকম নয় বিষয়টা। প্লেসটা সেম, কিন্তু সেখানে আলাদা আলাদা রুম করা থাকে এবং আলাদা আলাদা বোর্ড থাকে। তো যে বোর্ডের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই বোর্ডেই আবার তুমি সেই নাম্বার বোর্ডেরই ইন্টারভিউ বোর্ড আছে, সেখানে তুমি যাবে, সেখানে দেখবে প্যানেল রয়েছে, সেই প্যানেলে 3 জন বা 4 জন সেখানে থাকবেন। সেখানে স্যারও থাকতে পারেন, ম্যাডামও থাকতে পারেন, বা স্যার ম্যাডাম উভয়ই থাকতে পারেন। 3 জন বা 4 জন সেখানে থাকবেন। এবার তুমি ধরো 3 নম্বর বোর্ডে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছিল, তো 3 নম্বর বোর্ড ইন্টারভিউ, 3 নম্বর বোর্ডে তুমি যাচ্ছ। এবার যে প্যানেল সেখানে রয়েছে তারা কেমন, তার উপরে নির্ভর করছে তোমার ইন্টারভিউ কেমন হবে, এক্সপিরিয়েন্স কেমন হবে, কী ধরনের প্রশ্ন করা হবে তার উপরে। এবার একজন করে স্পেশালিস্ট থাকবেন সাবজেক্টের, বাকিরা কিন্তু অন্য বিষয়ের স্পেশালিস্ট থাকবেন। ওই জন্য আমি তোমাদের 10খানা সাবজেক্ট বলেছি আলাদা আলাদা। ফ্রেন্ডস, খুব ভালো করে খেয়াল করো, এরকম নয় যে 4 জন প্যানেলে থাকবেন প্রত্যেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফেসর, না, এরকম না বিষয়টা। একজন স্পেশালিস্ট থাকেন, বাকিরা কিন্তু অন্যান্য বিষয়েরও থাকেন। সেই জন্য পেডাগজির প্রশ্ন থ্রো করতে পারে তোমাকে, জিকের প্রশ্নও থ্রো করতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হতে পারে, পার্সোনালিটি টেস্ট হবে তোমার। ওকে, তো এবার দেখো সেখানে তুমি ধরো 3 নম্বর বোর্ডে পড়লে, সেখানে যিনি স্পেশালিস্ট রয়েছেন তিনি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে কোয়েশ্চেন বানিয়ে নিয়ে এসেছেন। হয়তো আমাকে যে স্পেশালিস্ট প্রশ্ন করছিলেন তার কাছে যে ডায়েরিটা ছিল সেখানে কোয়েশ্চেন ছিল, তিনি সেখান থেকে আমাকে প্রশ্ন করছিলেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। এবারে আমি শুনলাম অন্য বোর্ডে, সেখানে হয়তো 1 নম্বর বোর্ডে যে গেছে তার কাছে এরকম প্রশ্ন এসছে এখান থেকে, 2 নম্বর বোর্ডে যে গেছে তাকে হয়তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন করেইনি, তাকে অন্য কোনো বিষয় থেকে প্রশ্ন করেছে। তো হতে পারে এরকম, সেই জন্য যেন ভেবো না যে দাদা আমার আরেকজন দাদা দিয়েছিল ইন্টারভিউ, সে তো বলেছে কোনো প্রশ্নই করেনি আমাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, বেকার তুই খাটছিস কেন, না এসব ভাববে না একদম। তো হতে পারে এরকম সে সেই জায়গাতেই পড়েছে, হয়তো তাকে ধরেনি, কিন্তু আমার ক্ষেত্রে এসছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বলছি। সেই জন্য কেন বাদ দেবে, যদি প্রশ্ন করে পরপর 3টে কোশ্চেন ধরো থ্রো করে দিল তোমাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শুরুতেই, আর তুমি 3টি হাঁ করে বসে রইলে, তোমার জানা নেই। তো একবার যদি চর্চা করে নাও বিষয়গুলো, তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হয়ে যাবে, আর এটা অন্যান্য কোশ্চেনের অ্যান্সার দিতেও তোমাকে হেল্প করবে। তো চলো দেখা যাক নাম্বার 5 পিরিয়ড কি আমাদের। ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার 5 নম্বর যে পিরিয়ডটা সেটা হলো রেস্টোরেশন পিরিয়ড। একেই আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এজ অফ ড্রাইডেন। তো যেটাই হচ্ছে এজ অফ ড্রাইডেন সেটা কি রেস্টোরেশন পিরিয়ডও বলা হয়। তো এর টাইম পিরিয়ডটা একবার দেখো, 1660 থেকে 1700 এডি। ওকে, নেক্সট আমরা চলে আসি নাম্বার 6, সেটা হচ্ছে অগাস্টান এজ। এই অগাস্টান এজের আরেকটা নাম হচ্ছে নিও ক্লাসিক্যাল এজ। এর টাইম ফ্রেমটা দেখো 1700 থেকে 1798 এডি। এই অগাস্টান এজটা আবার দুটো এজে ভাগ হয়ে রয়েছে। প্রথম হলো এজ অফ পোপ, 1700 থেকে 1750 এডি, এই সময়টাকে বলা হয় এজ অফ পোপ। কিছু কিছু বইয়ে এই এজ অফ পোপকে একটা আলাদা পিরিয়ড হিসেবে কাউন্ট করা হয়েছে।
আর একটা হচ্ছে এজ অফ ট্রানজিশন। কিছু কিছু বই আবার এজ অফ ট্রানজিশনকে আবার একটা আলাদা এজ ধরা হয়েছে। তো আমি এই অগাস্টান এজ বা নিও ক্লাসিক্যাল এজের মধ্যেই রেখেছি এই দুটো এজকে। একটা হচ্ছে এজ অফ ট্রানজিশন অথবা এজ অফ জনসন, সেম জিনিস 1750 থেকে 1798 এডি। ডিয়ার ফ্রেন্ডস, কয়েকজন আমাকে জানিয়েছিল যে দাদা আমাদের সাল থেকে প্রশ্ন করেছে খুব, মানে এরকম প্রশ্ন করে দিয়েছে যে আচ্ছা 1798 এডি এই সালটা কেন ইম্পর্টেন্ট, কি ঘটেছিল এই সময়, বা অনেককে কিছু গ্রন্থের আবার পাবলিকেশান ইয়ার জিজ্ঞাসা করেছে। তো বুঝতে পারছো কোন কোন লেভেলে প্রশ্ন হয়। তো 1798 সবাই জানো, এটা খুব বিখ্যাত একটা সময়, লিরিক্যাল ব্যালাডসের ফার্স্ট এডিশান এসেছিল এই টাইমে। তো 7 নম্বরে দেখতে পাচ্ছ আছে আমাদের রোম্যান্টিক এজ। সমস্ত এজগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ না, কিছু কিছু এজ আবার খুব বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে বেশি প্রশ্ন করেন। যেমন এই রোম্যান্টিক এজ থেকে বেশি প্রশ্ন আসতে পারে, এলিজাবেথান এজ থেকে বেশি প্রশ্ন আসতে পারে। এই এজগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা প্রথম দিকের যে ওল্ড আর মিডিল এই দুটো একটু দেখে রাখবে ভালো করে, ওকে। তো চলো এই যে রোম্যান্টিক এজের টাইম পিরিয়ডটা দেখি আমরা 1798 থেকে 1837। এই 1837-এর জায়গায় কিছু কিছু জায়গায় তুমি 35ও দেখতে পাবে, 25ও দেখতে পাবে, এটা নানান রকম থাকে। তবে 1837 এটা আমি ওই তোমার নেট সেটের যে বুকটা সেখান থেকে আমি এটা বলছি, অথেন্টিক তোমরা ধরতে পারো এটাকে। এই রোম্যান্টিক এজের আবার দুটো ভাগ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন রোম্যান্টিক্স, এদের ফার্স্ট রোম্যান্টিক্স বা এল্ডার রোম্যান্টিক্সও বলা হয়। আর একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন রোম্যান্টিক্স, এদের সেকেন্ড রোম্যান্টিক্স বা ইয়াঙ্গার রোম্যান্টিক্সও বলা হয় বা ইয়াং রোম্যান্টিক্সও বলা হয়। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা জানো ভালোভাবেই যে ফার্স্ট জেনারেশন রোম্যান্টিক্স হচ্ছে আমাদের মেনলি যাদের নাম আমাদের মনে আসবে সেটা হচ্ছে উইলিয়াম ব্লেক, তোমার ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিচ সাহেব। আমাদের এই তিনজনের নাম প্রথমেই চলে আসবে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কয়েকজন ফার্স্ট জেনারেশন রোম্যান্টিক্সের নাম বলুন। আমাকে এই ধরনের একটা প্রশ্ন করেছিল এলিজাবেথান এজ থেকে, ওকে। সেকেন্ড জেনারেশন রোম্যান্টিক্স, তোমাকে এটাও বলতে পারে যে সেকেন্ড জেনারেশন রোম্যান্টিক্স কয়েকজনের নাম বলুন। তাহলে সেকেন্ড জেনারেশন রোম্যান্টিক্সের মধ্যে আসছে কিটস আসবেন, শেলি আসবেন এবং তোমার বাইরন আসবেন, ওকে। প্রধান প্রধান এই তিনটে নাম চলে আসছে সেখানে। তো ফ্রেন্ডস 7টা এজ আমাদের হয়ে গেল, আর 3টে পিরিয়ড রয়েছে, চলো দেখা যাক। নেক্সট হচ্ছে নাম্বার 8। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট চলে আসি আমরা ভিক্টোরিয়ান এজ, নাম্বার 8। 1837 থেকে শুরু হচ্ছে ভিক্টোরিয়ান এজ, 1901 পর্যন্ত চলছে। আমি যে বইটা থেকে সালগুলো বলছি সেই বইয়ে 1901 আছে, তবে কিছু কিছু বইয়ে তোমরা দেখতে পাবে 1890 আছে। এমএনসি না 1890 দিয়েছেন এটাকে। তো যাই হোক, দুটোই তোমরা নোট করে নেবে এখানে। ভিক্টোরিয়ান এজ যেটা, এটাকে ক্রিটিক্যাল এজ অফ ইংলিশ লিটারেচারও বলা হয়। এই সময় একটা ক্রাইসিস এসেছিল ইংলিশ লিটারেচারের মধ্যে, সেটা কি যখন আমরা পড়ব তখন আমরা বলবো এটা কিসের ক্রাইসিস ছিল। এরপরে আসছে মডার্ন পিরিয়ড। এর শুরু সময়টা একটু তোমার বিভিন্ন বই বিভিন্ন রকম পাবে, 1901, কোথাও 1890, কোথাও 1910। চলছে কত পর্যন্ত? 1945 পর্যন্ত চলছে এটা মডার্ন পিরিয়ড। এই মডার্ন পিরিয়ডটাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে বার্থ অফ মডার্ন লিটারেচার। কিছু কিছু বই এইটা একটা আলাদা এজ হিসেবে দেয়া আছে। বার্থ অফ মডার্ন লিটারেচার সালটা দেখো 1890 থেকে 1918 পর্যন্ত চলছে এটা। এর পরের যে সময়টা ইন্টার ওয়ার পিরিয়ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এজ। ওয়ার টাইমে, বিশ্বযুদ্ধের সময় যে লিটারেচারগুলো এসেছিল সেগুলো এর আন্ডারে পড়ছে। 1918 থেকে 1939 এডি সময়টা। আর লাস্ট হচ্ছে মিড 20th সেঞ্চুরি পিরিয়ড, এটা আসছে 1939 থেকে 1945 এডি পর্যন্ত। এইটা হলো কমপ্লিট মডার্ন লিটারেচারের সময়, মডার্ন পিরিয়ড এটা। আর লাস্ট যে পিরিয়ডটা আসছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের, সেটা হচ্ছে কন্টেম্পোরারি ইংলিশ লিটারেচার। একে পোস্ট মডার্ন এজও আমরা বলতে পারি। 1945 থেকে স্টার্ট হচ্ছে এটা, তারপরে আজ পর্যন্ত এই টাইমটা চলছে আমাদের কন্টেম্পোরারি ইংলিশ লিটারেচার, যারা এখন লিখছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিটারেচার। কিছু কিছু বইয়ে মডার্ন পিরিয়ডই শেষ করে দেয়, এই এজটাকে আর ধরে না, এটাকেও এর আন্ডারই নিয়ে যায়। তবে আমি যে বইটা থেকে বলছি সেখানে কন্টেম্পোরারি ইংলিশ লিটারেচার একটা আলাদা পিরিয়ড হিসেবে ধরা হয়েছে, যেটা 1945 থেকে স্টার্ট হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল কমপ্লিট 10টা পিরিয়ড।
এর আন্ডারে ইংলিশ লিটারেচারের হিস্ট্রি কমপ্লিটলি চলে আসছে, এমবেডেড হয়ে আছে এর মধ্যেই। তোমরা দেখতে পেলে যে এক একটা পিরিয়ডের মধ্যেও আবার 2-3টে করে এজ আসছে। সেই কারণে সংখ্যাটা আমাদের 10 হলেও যদি টোটাল একবার গুনে নাও 18টা এজ চলে আসবে আমাদের এখানে কমপ্লিট। তো এই হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা লেআউট, একটা ওভারভিউ আমি তোমাদের দিয়ে দিলাম। খুব ভালো করে পড়ে নেবে, এগুলো মুখস্থ করে নেবে, সালগুলো এবং টাইম ফ্রেমগুলো, যাতে তোমাকে যদি বলে যে আপনি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়েছেন কিনা, তাহলে তুমি উইথ কনফিডেন্স অ্যান্সার দিতে পারো যে তোমার ব্রেনে একদম ছক হয়ে রয়েছে, একদম কমপ্লিট ফ্রেম হয়ে রয়েছে, প্রত্যেকটা এজ পর 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 সাজানো রয়েছে তোমার ব্রেনে। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা নেক্সট যে ভিডিওগুলো আসবে একটা একটা এজ ধরে ধরে আমরা পড়ব। তো 10টা ভিডিওতে 10টা পিরিয়ড আমরা পড়ে নেব। তোমরা দেখতেই পাবে ছোট ছোট ভিডিও হবে 10-15 মিনিটে, তার মধ্যেই সব কিছু চলে আসবে, কারণ বেশি ডিটেলস আমাদের জানা দরকার নেই। এখানে কি কি পড়তে হবে সেটা পরের ভিডিওতে ওল্ড ইংলিশ পিরিয়ড আমি স্টার্ট করব, সেখানেই দেখতে পাবে তোমরা যে কতটুকু আমাদের পড়তে হচ্ছে সেখানে। ওকে, তো এরপরে অবশ্যই একে একে আমি অন্যান্য টপিকের ওপরে ভিডিও নিয়ে আসবো। পেডাগজিও নিয়ে আসবো, আমি পেডাগজির ভিডিও নিয়ে আসছি, ডেমনস্ট্রেশনের ভিডিও আসবে, সেলফ ইন্ট্রোডাকশানের ভিডিও আসবে। কিন্তু অবশ্যই এগুলো তোমরা পড়বে, কারণ গুগল মিটে যখন আমরা আসবো সেখানে কিন্তু আমি তোমাদের প্রশ্ন করব, এখান থেকে তোমাদের অ্যান্সার দিতে হবে, সেলফ ইন্ট্রোডাকশান দিতে হবে তোমাদের, আর তারপরে অবশ্যই ডেমনস্ট্রেশনও আমি সেখানে করব। ওকে, তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।